26 ঘন্টা নিভল শাহজালালের আগুন। পিলারে ফাটল ধরায় কার্গো ভিলেজ ভবন ঝুঁকিপূর্ণ। শনাক্ত প্রতিরোধ ব্যবস্থার অভাবে বেশি ক্ষতি। তদন্ত করে ব্যবস্থার ঘোষণা উপদেষ্টার। ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে, আমাদের সময় লেগেছে। যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। এখনো স্বাভাবিক হয়নি ফ্লাইট শিডিউল, ভোগান্তিতে যাত্রীরা। রাতের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, কালকে রাতে বাসা থেকে বের হয়েছি, মানে সারা রাত থাকতে হয়েছে আর কি। 16 ঘন্টা লেট মানে অনেক। এয়ারপোর্টে আসার পরে ভোগান্তি, এতে তো আমাদের জনদুর্ভোগ না। বহুমুখী ক্ষতিতে তৈরি পোশাক শিল্প। এই ধরনের একটা পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমাদের এগোনো সম্ভব না। আমার শিপমেন্ট আটকে যাবে, আমার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে ফ্লোরে। ফায়ার হয়তো বা আর্জেন্সির জন্য গুডসগুলো ক্যান্সেলও করে দিতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পিআর সহ 5 দাবিতে নতুন কর্মসূচি। জামাত সহ 8 দলের আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা আখ্যা এনসিপি নেতা নাহিদের। দর কষাকষির বিষয় বানানোর অভিযোগ। শাপলা প্রতীকী অনর এনসিপি। ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ নেতাদের। নুরুল হুদার মতো পরিণতির হুঁশিয়ারি। বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশন। এমপিও শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের বাধা। রাজপথে না ছাড়ার হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে জাতীয়করণের আশ্বাস মির্জা ফখরুলের। কর্মস্থলে ফেরার আহ্বান উপদেষ্টা। পুরান ঢাকার টিউশনি করতে শিক্ষার্থীর বাসায় গিয়ে খুন। সিঁড়িতে মিলল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ। রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। সাভারে টিউশনি থেকে বাসায় ফেরার পথে বিউপি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। বিচার দাবিতে মিরপুরে সড়ক আটকে বিক্ষোভ। গ্রেফতার আসামি 2 দিনের রিমান্ডে। ছাব্বিশ ঘন্টা পর পুরোপুরি নিভল শাহজালাল বিমানবন্দরের আগুন। পিলারে ফাটল ধরায় কার্গো ভিলেজ ভবন ঝুঁকিপূর্ণ। বিকেলে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, শনাক্ত প্রতিরোধ ব্যবস্থার অভাবে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। জটিল অবকাঠামোর কারণে অগ্নি নির্বাপনে বেশি সময় লেগেছে। উপদেষ্টারা জানিয়েছেন 7 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা। আগুনের ভয়াবহতা অনেকবারই দেখেছে বাংলাদেশ। সবশেষ আগুনে পড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন। আমদানি করা পণ্যের বিশাল মজুতে আগুন লাগে শনিবার দুপুরে। লেলিহান শিখার নিয়ন্ত্রণ আসে 7 ঘন্টায়, আর পুরোপুরি নেভাতে সময় লাগলো প্রায় 26 ঘন্টা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের সূত্রপাত কার্গো সেকশনের আমদানি অংশের কুরিয়ার শাখা থেকে। উত্তর অংশের এই আগুন ছড়িয়ে যায় দক্ষিণ দিকেও, ছাই হয়ে যায় মজুদ সব আমদানি পণ্য। কুরিয়ার গোডাউন থেকে আগুনটা এই কোণা থেকে আর কি আগুনটা শুরু হয়। তারপর হচ্ছে আপনার 3 নম্বর গেট, তারপর হচ্ছে গেট বি গার্মেন্টস সেকশনে। 2:15 থেকে আগুন লাগছে কুরিয়ার সার্ভিসের কুরিয়ারের ইউনিটের এই পাশ থেকে। আমাদের তো 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট সবগুলোই মাল পড়ছে। এদিকে ঘটনার পর ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে। তবে কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের অভিযোগ, নিরাপত্তা এবং পাশের দোহাই দিয়ে ফায়ার সার্ভিসকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। বাইরের ওই যে ফায়ার সার্ভিস এটা বন্ধ রেখেছে অনুমতির জন্য। অনুমতি এই মুহূর্তে অনুমতি কি দরকার? আগুন লাগছে এই জায়গা, সিভিল ডিভিশন আইয়া বলতেছে এখন অনুমোদন দেয় নাই, ফায়ার সার্ভিসে এরা ঢুকতে পারে নাই। এই জায়গায় আগুন লাগলে অনুমোদনের কি আছে ভাই? বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সমাপনী ব্রিফিংয়ে জানানো হয়, কার্গো কমপ্লেক্সের জটিল অবকাঠামোর কারণে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপনে সময় লেগেছে। শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থা থাকলে শাহজালালে আগুনে এত ক্ষতি হতো না। জানান, আগুনে কার্গো ভিলেজ ভবনের পিলারে ফাটল ধরেছে। ঝুঁকিপূর্ণ ভবনটি ব্যবহার করা যাবে কিনা পরীক্ষার পর জানা যাবে। যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। খুব ছোট ছোট মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা, বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের। তো এই স্টিলগুলো কেটে ঢোকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল। এটা একটা ঝুঁকিও ছিল
আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা জানান, সব অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে, নেওয়া হচ্ছে গোয়েন্দা সংস্থার সহায়তা। আর সচিবালয় ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান, ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে 7 সদস্যের কোর কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা। একটা কোর কমিটি গঠন করা হয়েছে 7 সদস্য বিশিষ্ট। এটা তদন্ত কমিটির রিপোর্ট না দেওয়া পর্যন্ত তো আমরা কিছু বলতে পারছি না। যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আমাদের না অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা। ভয়াবহ আগুনে কার্গো সেকশনের আমদানি অংশ পুড়ে গেলেও রক্ষা পেয়েছে রফতানি অবকাঠামো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী আতর কাউসার। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল দুপুর 2টার পরে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত 31 ঘন্টা অতিক্রান্ত হয়েছে এবং এখনও আমার পেছনে যে ভবনটিতে আগুনের সূত্রপাত ঘটেছিল সেই ভবনটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। অর্থাৎ এখনও ভেতরে হালকা পাতলা কিছু না কিছু তাপ রয়েছে এবং ফায়ার সার্ভিস এখনও কাজ করছেন, যদিও তারা আমাদের জানিয়েছেন যে আগুন নির্বাপিত হয়েছে এবং এই তথ্যটি তারা আমাদের জানিয়েছেন বিকেল 5টার কিছু আগে। এবং গতকাল রাতে 9টা 18-তে তারা আমাদের জানিয়েছিলেন যে আগুন পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে এসছে, অর্থাৎ আগুন আর ছড়ানোর উপায় নেই। আগুন তখন পর্যন্ত কিছু কিছু জায়গায় জ্বলছিল। তাদের ভাষ্য মতে আগুনটিকে তারা ঘিরে ফেলেছেন, যে কোনো মুহূর্তে তারা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলবেন। তো এই আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা এবং ভেতরে এখনও কোথাও লুকোনো অবস্থায় কোথাও আগুন আছে কিনা সে সব কিছু দেখে সব নিশ্চিত হয়েই পরবর্তীতে তারা বিকেল 5টার কিছু আগে জানান যে আগুন পুরোপুরিভাবে নির্বাপন হয়েছে। যদিও এখনও ফায়ার সার্ভিসের একাধিক টিম এই কুরিয়ার সেকশনের কাছে এবং কার্গো সেকশনের কাছে আছে, তারা ভেতরে পর্যবেক্ষণ করছেন। আমরা বেশ কিছু ছবি তাদের মাধ্যমে আমরা পেয়েছি, যে ছবিগুলোতে দেখা গিয়েছিল যে আসলে ভেতরে কি ধরনের স্থাপনা ছিল। আমরা দেখেছি যে লোহার গ্রিল দিয়ে নানান স্থাপনা করা হয়েছিল, যেটার ভেতরে মালামালগুলো রাখা হতো এবং খুপড়ি খুপড়ি ঘর, যেটির কথা গতকালকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছিলেন, এরকম খুপড়ি খুপড়ি ঘর, লোহার ঘরের মধ্যে মালামালগুলো রাখা হয়েছিল, যার কারণে তাদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছিল। এবং একই সাথে তিনি অভিযোগ করেছিলেন যেহেতু সামনের অংশে অর্থাৎ কার্গো এরিয়ার সামনের অংশটি খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, বাতাস থাকার কারণে অক্সিজেনের সহজলভ্য ছিল অক্সিজেন, যার প্রেক্ষিতেও আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তো সবশেষে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় যে আগুন পুরোপুরি নির্বাপিত হয়েছে এবং একাধিক তদন্ত কমিটি গঠিত হয়েছে, যে তদন্ত কমিটিগুলো পরবর্তীতে রিপোর্ট দিলে বোঝা যাবে যে কেন আগুন লেগেছিল, কি কারণে আগুন নেভাতে এত সময় লেগেছে, কি ধরনের মালামাল ছিল, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ধরনের প্রত্যেকটি বিষয় আসলে তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পরে দেখা যাবে এবং তখনই বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে। তো এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যে ভয়াবহ আগুন ঘটেছে, আগুনের সূত্রপাত হয়েছিল, সে আগুনের এবং আগুন নেভানোর পরের সর্বশেষ তথ্য আমার কাছে। আমরা সরাসরি ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল। এর আগে সকাল থেকে অনেক ফ্লাইট ঢাকা ছেড়েছে 2 থেকে 5 ঘন্টা দেরিতে। কোনো কোনো উড়োজাহাজ আবার ছাড়তে বিলম্ব হয় 18 ঘন্টাও। ফলে চরম ভোগান্তিতে পড়েন বিদেশগামীরা। চীনের বেইজিংগামী বিমানের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার নির্ধারিত সময় ছিল শনিবার রাত 10:10। সেই ফ্লাইট ঢাকা ছেড়েছে রোববার বিকেল 4টায়। এতে প্রায় 18 ঘন্টার ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। খুবই বিড়ম্বনার। আমরা গতকালকে রাতে থেকে বেশ কয়েকবার আমাদের শিডিউল দিয়েছে, টাইম দিয়েছে, বাট তারপর রাতের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। কোম্পানিতেও আপনার অনেক সমস্যা হচ্ছে এবং আপনার এই মালিকে ফোন দিচ্ছে যে তোর দেশে কি হয়েছে। এখানে হোটেলে থাকা খাওয়া নিয়ে আমরা অনেক পেরেশানির মধ্যে ছিলাম। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় রোববার বিদেশগামী যাত্রীদের বড় একটি অংশকেই পড়তে হয় এমন অভিজ্ঞতায়। আগের রাতের কিছু ফ্লাইট যেমন সকালেও ঢাকা ছাড়তে পারেনি, তেমনি সকালের অনেক ফ্লাইটকে 2 থেকে 5 ঘন্টা শিডিউল বিপর্যয়ে পড়তে হয়েছে। 16 ঘন্টা লেট মানে অনেক। আমাদের আরেকটা প্রধান সমস্যা আমাদের ট্রানজিট ফ্লাইট। ট্রানজিট কি কয়টার সময় দিব কিনা তারও নিশ্চয়তা নাই। তারা বলেছে যে না ফ্লাইট অন টাইমে হবে, ফ্লাইট ডিলে হবে না,
ওইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আসছি, বাট প্র্যাকটিক্যালি এসে দেখি 2 ঘন্টা ডিলে। আমরা ফোন করে বলছি, তাদেরকে বলার পর বলতেছে হ্যাঁ টিকিট ঠিক আছে। এখন এয়ারপোর্টে আসার পরে ভোগান্তি, এতে তো আমাদের জনদুর্ভোগ না। কালকে রাতে বাসা থেকে বের হয়েছি, মানে সারা রাত থাকতে হয়েছে আর কি। একই সঙ্গে ঢাকায় ফিরতেও যাত্রীদের পড়তে হয় ভোগান্তি আর শিডিউল বিপর্যয়ে। আমাদের ফ্লাইটটা পৌঁছানোর কথা ছিল 6:55-তে, আমরা পৌঁছাচ্ছি 12:30। ভোগান্তি তো অবশ্যই, তারপরেও আপনার মনে করেন এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, আপনার সেটা তো মানিয়ে নিতে হবে। কার্গো ভিলেজে আগুনের ঘটনায় শনিবার 7 ঘন্টা বন্ধ থাকার পর রাত 9টা থেকে শুরু হয় উড়োজাহাজ চলাচল। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী কামরুল হাসান। যাচ্ছি তার কাছে। কামরুল, আমরা একটু আগে সরাসরি আতাউর কাউসারের সঙ্গে যুক্ত হয়েছিলাম। সহকর্মী যেমনটা জানিয়েছিলেন যে ফ্লাইট ডিলে হচ্ছে, একই সাথে যাত্রীদের ভোগান্তিও চরমে। সারাদিনের ব্যাপারটা যদি একটু আপনি খুলে বলেন। আরবি, আপনাকে ধন্যবাদ। আজকে সারাদিন আসলে আমি এই ইভেন্টটি কভার করেছি। প্রথমে যে ফ্লাইট বিলম্বের যে বিষয়টি, সেটি সম্পর্কে যেটি জানাতে চাই, আজকে গতকালের তুলনায় কিছুটা স্বাভাবিক আমরা দেখেছি। যদিও গতকাল বেশ কিছু ফ্লাইট শিডিউল বিলম্ব হয়েছে এবং আজকে বেশ কিছু ফ্লাইট কিন্তু নিয়মিত ছেড়ে গেছে। তারপরেও এটি নিয়ে আসলে কিছুটা প্রতিক্রিয়া সাধারণ যাত্রীদের মাঝে ছিল। তারা যেটি বলছেন যে নির্ধারিত সময়ে যেহেতু ফ্লাইটগুলো ছেড়ে যায়নি, সেক্ষেত্রে অনেকেই নির্ধারিত সময়ের আগে, আপনারা জানেন যে এয়ারপোর্টে কিন্তু ফ্লাইটেরও অনেক সময় আগে প্রায় ঘন্টা 2 আগেও আসতে হয়। আর সেক্ষেত্রে প্যাসেঞ্জাররা অনেক সময়, আজকে যেটি দেখেছি, তারা অতিরিক্ত সময় হাতে নিয়ে এসেছে। এর পাশাপাশি যেই ফ্লাইট ছেড়ে যাওয়ার যে বিলম্ব, সেই বিলম্বর সময়টাও যুক্ত হয়েছে, যার কারণে তারা আসলে এটি নিয়ে একটু প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা এই জন্য কিছুটা ক্ষোভও আমরা তাদের মাঝে দেখতে পেয়েছি, কেন আসলে ফ্লাইট বিলম্ব হচ্ছে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতার সাথে আসলে এই বিষয়টি সমাধান করার চেষ্টা করা হয়েছে এবং সেভাবেই আসলে এখন পর্যন্ত ফ্লাইট কার্যক্রম কিন্তু চলছে। তবে সেই ক্ষেত্রে আপনি কর্তৃপক্ষের আশানুরূপ কোনো তৎপরতা কি দেখেছেন, বা ভবিষ্যতে যদি একটু চিন্তা করি যে সামনে কত সময়ের মধ্যে এই ফ্লাইট ডিলে বন্ধ হতে পারে বা শেষ হতে পারে? না, ওই ধরনের আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ যেটি বলছে, তারা সর্বাত্মক চেষ্টা নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন, স্বাভাবিকভাবেই একদম স্বাভাবিক কার্যক্রম শুরু করার চেষ্টা তারা করে যাচ্ছেন। তো সেজন্য আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে কখন আসলে শতভাগ বিমানবন্দরের কার্যক্রম ফাংশনাল হয়। তবে সেক্ষেত্রে এই যে কার্গো ভিলেজ যে ভস্মীভূত হলো, এটির বিপরীত জায়গা বা হচ্ছে বিপরীত পরিকল্পনা কি করছে কর্তৃপক্ষ? এটি নিয়ে আজকে কিন্তু সকালে বিমান উপদেষ্টা যে শেখ বশির উদ্দিন আহমেদ, তিনি আসলে জানিয়েছেন যে আপাত দৃষ্টিতে যেহেতু কার্গো ভিলেজটি পুড়ে গেছে, সেহেতু ব্যাকআপ হিসেবে তারা যে থার্ড টার্মিনাল, যেটি সেই থার্ড টার্মিনালে আসলে তারা এই যে আমদানিকৃত যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো সেখানে তারা সংরক্ষণ করবেন এবং সেখান থেকে আপাতত এই কার্যক্রম চলবে। তো এই পর্যায়ে আসলে একটু প্লাজমাতে দেখতে চাই, স্ক্রিনে তাকাতে চাই আমরা। প্রথমে আগুনের বিষয়ে একটু বলবো। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 26 ঘন্টায় শাহজালাল বিমানবন্দরের যে আগুন, সেই আগুন নেভাতে পেরেছে। আসলে এটি নিয়ে ফায়ার সার্ভিস কথা বলেছে। ফায়ার সার্ভিস যেটি বলেছে যে যেই কার্গো ভিলেজ যেখানে আগুনের সূত্রপাত, আসলে সেটি একেবারে কনজেস্টেড, একদম মানে প্রবেশেও বেশ বাধা পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। পাশাপাশি সেখানে যে ছোট ছোট খুপড়ি ঘর ছিল, যার কারণে সেই ঘরগুলোতে আসলে তাদেরকে ঢুকতে বাধা পেতে হয়েছে, যার কারণে আসলে এই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে তাদেরকে বেশ ব্যাগ পেতে হয়েছে। পাশাপাশি এই যে দেখাতে চাই, তবে কামরুল, যে এখানে বলা আছে যে পিলারে ফাটল ধরায় কার্গো ভিলেজ ভবন ঝুঁকিপূর্ণ, এটি কোনো টেকনিক্যাল টিম এর মধ্যে গঠন করা হয়েছে? এটি নিয়ে আসলে ফায়ার সার্ভিস যেটি বলেছেন যে আজকে এই বিষয়টি একেবারেই তারা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছেই দায়িত্বটা দিয়ে রেখেছেন। তারা যেটি বলেছেন যে এই ভবনটি ইতিমধ্যেই কিন্তু ভবনের কলাম এবং বিম, পাশাপাশি উপরের যে ছাদ,
বেশ কিছু জায়গায় ধসে পড়েছে এবং এটি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলো। আদৌ ভবিষ্যতে আসলে এই ভবনটি ব্যবহার করা যাবে কিনা সেই সিদ্ধান্ত আসলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের উপর তারা রেখেছে এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যদি এটিকে আসলে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে সেক্ষেত্রে আসলে এটি আর ব্যবহার করা যাবে। তবে এই বিষয়টি নিয়ে আমরা আরও আলোচনা করব, তার আগে আমাদের হাতে আরেকটি রিপোর্ট আছে আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়ে এবং এখান দিয়ে যেই পণ্যগুলো আমদানি রপ্তানি হয় সেই জায়গাটার রিপোর্টটা আমরা দেখে এসে তারপরে আলোচনায় আবার ফিরছি। শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজে আগুনের প্রভাবে বন্ধ হতে পারে অনেক পোশাক কারখানার উৎপাদন, বাড়তে পারে সরবরাহ ব্যয়, অন্য দেশে সরে যেতে পারে ক্রয় দেশ। এমন বহুমুখী শঙ্কায় তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। দ্বিপাক্ষিক বাণিজ্যে আবারও ভাবমূর্তি সংকটে পড়ার শঙ্কা অর্থনীতিবিদদেরও। দেখব ফরহাদুর রহমানের রিপোর্ট। চীন থেকে পণ্য এনে ও ই-কমার্স ভিত্তিক ব্যবসা করেন সাজ্জাদ হোসেন, কিন্তু শনিবার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের 7.5 ঘন্টার ভয়াবহ আগুনে পুড়ে ছাই তার সব মালামাল। নানা সংকটে গত 6 মাসেও লাভের মুখ না দেখা এই উদ্যোক্তা এখন দিশেহারা। কোনো মাসে যায় নাই 6 মাসে যে মাসে আমি লাভ করতে পারছি, আর এখন এসে এই বড় একটা দুর্ঘটনা। এটা যে আমার জন্য কত বড় একটা ব্যবসায়িক ক্ষতি সেটা আসলে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি না আমার ব্যবসা আসলে সত্যি কথা বলতে আর রাখা পসিবল হবে নাকি, এটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। তার মতো আর অনেকেই হারিয়েছেন সম্বল। তারপরও আশায় বুক বেঁধে রোববার সকালে ঘটনাস্থলে আসেন আমদানি রফতানি বাণিজ্যে যুক্ত ছোট বড় ব্যবসায়ীরা। আমাদের এটা তো লেট শিপমেন্টের কারণে আমাদেরকে এই গুডসটা হয় এয়ার হবে, আর যদি না হয় আমাদের এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আমাদের একটা নির্দিষ্ট বায়ার, ওরা তো ওনাদের রিকোয়ারমেন্ট অনুসারে মাল পাঠায়, সেই ক্ষেত্রে ওই মালটা ধর আমি পাইতেছি না। এই মালটা পুনরায় বুকিং দিয়ে নিয়ে আসা, এমনকি এক্সপোর্ট করা, সেই ক্ষেত্রে এক্সপোর্টের একটা হ্যাম্পার হচ্ছে। কি পরিমাণ পণ্য পুড়েছে তার চেয়েও বহুগুণ ক্ষতির মুখে পড়ার শঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের। তারা বলছেন এতে ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় গুনতে হতে পারে মাসুল, বন্ধ হতে পারে অনেক কারখানার উৎপাদন, আবার ক্রয়দেশ সরে যেতে পারে অন্য দেশে। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে সেটা হলো যে আমাদের এখন সময় মতো রপ্তানি করাটা। আমার শিপমেন্ট আটকে যাবে, আমার প্রোডাকশন বন্ধ যাবে ফ্লোরের, আমার বসায় ওয়ার্কারের বেতন দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো বায়ার হয়তো বা আর্জেন্সির জন্য গুডসগুলো ক্যান্সেলও করে দিতে পারে, কারণ আমি তো অলরেডি লেট। দুপুরে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন করেন পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধি দল। একের পর এক ধাক্কা কাটাতে সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তারা। এই ধরনের একটা পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমাদের এগোনো সম্ভব না। কিন্তু জায়গা নেই ইম্পোর্ট আসার, এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে। এ দুর্ঘটনায় বাংলাদেশ বড় ধরনের ভাবমূর্তি সংকটে পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ঘটনাটার মধ্য দিয়ে এটা কিন্তু একটা আন্তর্জাতিকভাবে ভাবমূর্তির একটা বড় ধরনের ক্ষুণ্ণ হয়েছে। অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সেটার কার্যকারণ যেরকম আমাদের উদ্ঘাটন করতে হবে, ভবিষ্যতে যাতে এই ধরনের না হয় সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে দ্রুত বিকল্প গুদাম স্থাপন ও ক্ষতিপূরণের দাবি ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আমরা আবার আলোচনায় ফিরছি। কামরুল, আমরা এর আগে যে আলোচনা করলাম এই জায়গাটায় যদি আলোচনাটা যেখানে ব্যবসায়ীরা শঙ্কার মধ্যে আছেন, বিশেষ করে কিছু অনলাইন উদ্যোক্তারাও ডিজিটালি যারা ব্যবসা করেন তারা ছোট ছোটোভাবে বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট আনেন, সেখানে কিন্তু কার্গো ভিলেজে থাকে এবং তারা অনেক বড় ধরনের ব্যবসার ঝুঁকির মধ্যে পড়ছেন। এই বড় থেকে ছোট সব ব্যবসায়ীদের আসলে ক্ষতিটা কিভাবে পূরণ করা যাবে এ নিয়ে কি ভাবছে কর্তৃপক্ষ? আসলে দেখেন, এই বিষয়ে আমরা যেটি জানতে পেরেছি, আমরা ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু বড় এবং ক্ষুদ্র মাঝারি আকারের বেশ কিছু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। মোটা দাগে যেটি বলি, এই অগ্নিকাণ্ডের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গার্মেন্টস সেক্টর, ফার্মাসিউটিক্যালস এবং পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইস, অর্থাৎ সেক্ষেত্রে মোবাইল ফোন সহ আনুষঙ্গিক যে পার্টস, এই ধরনের যে যন্ত্রপাতিগুলো যারা এনে থাকে, এই ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কিন্তু কামরুল, এখানে তো অনেক দিন ধরে আসলে এই প্রোডাক্টগুলো রাখে কার্গো যেহেতু, এবং কার্গো ভিলেজ, এই যে ফায়ার সার্ভিস এখন বলছে যে আসলে সেখানে সিগন্যালিং ব্যবস্থা বা প্রতিরোধ ব্যবস্থা ওইরকম ছিল না, এটি নিয়ে আসলে অনেক আগেই ভাবার কথা ছিল না? না, এই ধরনের আসলে কোনো কিছুই সেখানে ছিল না। একেবারেই যদি পণ্যের নিরাপত্তার কথা বলি, সেক্ষেত্রে আসলে এটি একেবারেই মানা হয়নি। প্রোডাক্ট যেই কার্গো ভিলেজে রাখা হয় সেটি মানে যেন তেনভাবেই বলা যায় তারা এই যে স্টোরেজ করে সেখানে রেখে দেয়, বাট নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার জন্য আসলে কোনো পদক্ষেপ কিন্তু আমরা। কারণ এবার যদি আমরা একটু মোটা দাগে দেখি যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা,
কার্গো ভিলেজে আগুনে বহুমুখী সংকট তৈরি পোশাক শিল্প মালিকরা। আসলে পোশাক শিল্প মালিকরা এই ঘটনায় বেশ বিমর্ষ, কারণ এইখানে আমরা যেটি দেখতে পেয়েছি সবচেয়ে বেশিরভাগ গার্মেন্টস শিল্পের যে প্রোডাক্ট অর্থাৎ যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালগুলো কিন্তু তারা এখানে বিদেশ থেকে আনে এবং সেই পণ্যগুলো পুড়ে গেছে। পাশাপাশি পরে যদি আসি উৎপাদন বন্ধ, সরবরাহ ব্যয় বৃদ্ধি ও ক্রয় আদায় সরে যাওয়ার সংখ্যা, স্পষ্টতর একটি সংখ্যা রয়েছে। কারণ যেহেতু এই কার্গো বিমানের মাধ্যমে বিদেশি বায়ারদের যে পণ্য সেগুলো আসে এবং সেই পণ্যগুলো তারা আবারও একটি পণ্য তৈরি করে তাদের যে বিদেশি যে বায়ার, সেই বায়ারদের কাছে দেয়। সেক্ষেত্রে আসলে ক্রয় আদেশ সরে যাওয়ার একটি সংখ্যা দেখাই যায়, কারণ এখানে যে বিমানবন্দরের যে সেফটির যে ইস্যুটি সেটি কিন্তু নিশ্চিত করতে পারেনি। সেক্ষেত্রে আসলে এটি দেশীয় যে ভাবমূর্তি সেটির উপরও কিছুটা আঘাত আনতে পারে, এ ধরনেরই আশঙ্কা রয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যের ভাবমূর্তি সংকটে পড়ারও আশঙ্কা রয়েছে, এটিও একেবারেই অমূলক কোনো অভিযোগ নয়। পাশাপাশি যেটি বলা হচ্ছে দ্রুত তদন্ত, দায়ীদের শাস্তি এবং বিকল্প গুদাম ও ক্ষতিপূরণের দাবি। আপনারা জানেন যে এই যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর অধিকাংশ আসলে বিমা করা আছে, যদিও আসলে তারা বিমা দাবিটা কিভাবে করবেন সে বিষয়ে একটি নীতিমালা রয়েছে এবং সেই নীতিমালার আওতায় যদি তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আসলে তারা বিমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকেও সার্বিক সহায়তা করা হবে বলে জানানো হয়েছে। কামরুল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আজ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান। রাতের সময়ে আরও থাকছে। রূপনগরের রাসায়নিক গুদামে আগুনে নিহত 16 জনেরই পরিচয় শনাক্ত, পরিবারের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়া চলছে। ঢাকা মেডিকেলের মর্গে হৃদয় বিদারক পরিবেশ। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতি সহ 5 দাবিতে বিক্ষোভের নতুন কর্মসূচি দিয়েছে জামাত সহ 8টি দল। 27 অক্টোবরের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন নেতারা। শুক্রবার জুলাই সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। সনদে সই করলেও বাস্তবায়ন সহ বেশ কিছু দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী সহ 8টি দল। 20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহরে এবং 27 অক্টোবর জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমমনা দলগুলোর নেতারা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে নভেম্বরের মধ্যেই গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান দলগুলোর নেতারা। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবির সঙ্গে জুলাই সনদে স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোর ভিত্তিতে সনদে স্বাক্ষর করেছে জামায়াত। জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। নতুন ঘোষিত আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না জানিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন চান বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমাদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক, নির্বাচন সুষ্ঠু করার জন্যই আমাদের এই আন্দোলন, বাধার কোনো কারণই নাই। শুধু আদেশটা জারি করা প্রয়োজন, গণভোটটা প্রয়োজন। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। শাপলা প্রতীক নিয়ে আবারও ইসির কাছে অনড় অবস্থান জানালেন এনসিপি নেতারা। বৈঠকের পর ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ তুলেছেন তারা। বলেছেন, নির্বাচন কমিশনকে গনিমতের মাল হিসেবে ভাগাভাগি করে নিয়েছে বিভিন্ন পক্ষ। ইসির যোগ্যতা নিয়েও এ সময় প্রশ্ন তুলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এনসিপির নেতারা। 19 অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক হিসেবে ইসির তালিকায় থাকা অন্য প্রতীক নিতে চিঠি দেয় নির্বাচন কমিশন। এনসিপিকে পাঠানো চিঠিতে লেখা ছিল, তা না হলে নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। পাল্টা জবাবে শাপলার পক্ষে অনড় অবস্থানের কথা জানায় এনসিপি। ইসির বেঁধে দেওয়ার সময়ের শেষ দিন রোববার। এদিন সকাল 11টায় 4 সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। বৈঠক করে কমিশন সচিবের সঙ্গে 1.5 ঘন্টার বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে শাপলার ব্যাপারে অনড় অবস্থান আবারও জানান দলটির নেতারা। এ সময় ইসির বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ করেন তারা। কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই। শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই।
এখন আমরা বিকল্প কেন নিব? ইলেকশন কমিশনও তারা গণিমতের মাল হিসাবে ভাগ করেছে। আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামাত এক ভাগ নিয়েছে। কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে দেখতে চাই। এটা একটা জঙ্গলীয় কায়দায় চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন নেতারা। এদিন সকালে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। এছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে রমজানের আগেই ভোট হবে বলে আশ্বস্ত করেন এই কমিশনার। যে উত্তরণ ঘটিয়েছে কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই যোদ্ধারা বিশৃঙ্খলা জড়িত থাকতে পারে না। সনদসই অনুষ্ঠানে বাধা দিতে অনুপ্রবেশ করে ফ্যাসিস্টরা অরাজকতা করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সনদের আইনি ভিত্তি সহ নানা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। উত্তেজনার এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে। এ বিষয়ে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি, এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তার ওই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল। সালাউদ্দিন আহমদের বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক, ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন। সাম্প্রতিক ঘটে যাওয়া এই বিষয়গুলো নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সালাউদ্দিন আহমদ। এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তাদের বক্তব্য গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাবে। আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে, আমি এটাকে স্বাগত জানাই। সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় জুলাই যোদ্ধারা কেউ জড়িত নয়, বরং অনুপ্রবেশ করে আওয়ামী ফ্যাসিস্টরা অরাজকতা চালায় বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। বিকৃত নয়, তার বক্তব্য আংশিকভাবে উপস্থাপন করে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো। বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কাজে আসবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। জুলাই অভ্যুত্থানের সাথে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ফ্রান্সে বিখ্যাত লুভর মিউজিয়ামে ডাকাতির পর সাময়িক বন্ধ ঘোষণা। খোয়া গেছে 9টি মূল্যবান অলংকার, জড়িতদের ধরতে পুলিশের অভিযান। রাজধানীর রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো 17 জনেরই পরিচয় শনাক্ত হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এতদিন জানতাম যে 16 জনের সেই মিরপুরের ঘটনায় মৃত্যু হয়েছে, তবে এখন লাশ হস্তান্তর প্রক্রিয়ার সময় কিন্তু আমরা দেখছি যে আরও একজনের নাম কিন্তু সামনে এসেছে, অর্থাৎ সেই যে মিরপুরের রাসায়নিক কারখানার যে আগুন, সেখানে কিন্তু 17 জনের মৃত্যুর ব্যাপারে আসলে নিশ্চিত হওয়া গেছে। তবে এখনও পর্যন্ত সেই 17তম ব্যক্তি যার কথা বলা হচ্ছে তার পরিচয় নিয়ে একটু ঝামেলা মনে হচ্ছে। এখানে পেপার ওয়ার্ক প্রায় শেষের দিকে, একটু পরে কিন্তু পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করার কাজ শুরু হয়ে যাবে, মরদেহগুলো হস্তান্তরের কাজ শুরু হয়ে যাবে। তবে ওই আরেকজনের যারা রয়েছেন তাকে নিয়ে একটু ঝামেলা মনে হচ্ছে এখানে একটু হয়েছে। যারা রয়েছেন, আমি যদি একটু নামগুলো বলি যারা আসলে এরই মধ্যে শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন সোহেল সর্দার, নূর আলম, রবিউল ইসলাম, মৌসুমী খাতুন, জয় মিয়া, মুক্তা বেগম, নাজমুল ইসলাম, নার্গিস আক্তার, ফারজানা আক্তার, এরকম যারা রয়েছেন তাদের কিন্তু এর মধ্যে কিন্তু তাদের মরদেহ কিন্তু শনাক্ত করা গেছে। তো এই ছিল ঢাকা মেডিকেল থেকে এখনো পর্যন্ত আমার কাছে এই যে মিরপুরের ঘটনায় লাশ হস্তান্তর করা হচ্ছে সেই পরিবারের স্বজনদের কাছে তার সবশেষ খবর।
রূপনগরের ঘটনায় লাশ হস্তান্তরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা মেডিকেলে। বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস বিউপির এক শিক্ষার্থীকে ধর্ষণের বিচার দাবিতে রাজধানী মিরপুরে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় গ্রেফতার একজনকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঘটনা গত মঙ্গলবারের, কিন্তু প্রকাশ পায় তারও 2 দিন পর, যখন বৃহস্পতিবার রাতে 3 ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। মামলার এজাহারের তথ্য বলছে, মঙ্গলবার সন্ধ্যায় সাভারে ছাত্র পড়িয়ে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হন বিউপির ওই শিক্ষার্থী। ঘটনার জানাজানি হলে ফসে ওঠে বিউপির শিক্ষার্থীরা। মিরপুর 12 বাস স্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন তারা। দাবি জানান ন্যায় বিচারের। সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড যাচ্ছি। যে ধর্ষণ করছে তার কোনো ধরনের রাজনৈতিক পরিচয়, কোনো ধরনের দলীয় পরিচয়, ধর্মীয় পরিচয় সব বাদ দিয়ে আমরা বিচারটা নিশ্চিত করতে যাচ্ছি। পরিবর্তন আসলেও কিন্তু ধর্ষণ তো কমতেছে না, ধর্ষণ কমতেছে। পরে শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে মিছিল বের করে। মিছিলটি মিরপুর 10 গোল চত্বর হয়ে আবারও মিরপুর 12তে ফিরে যায়। এরই মধ্যে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। মামলায় আসামিরা হলেন সাভারের সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাস। তাদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগ আনা হয়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার জাদুঘরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানানো হয়, মিউজিয়াম দর্শনার্থীদের জন্য খোলার পর একদল ডাকাত জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে 9টি মূল্যবান অলংকার নিয়ে পালিয়ে গেছে। দেশটির সংস্কৃতি মন্ত্রী জানান, ডাকাতির ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে আগত দর্শকদের ভেতর থেকে বের করে দেওয়া হয়। দোষীদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে তারা। বিশ্ব পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি লুভর মিউজিয়াম। লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা এই জাদুঘরেই রয়েছে। মিরপুর স্টেডিয়ামের কালো মাটির উইকেট নিয়ে সমালোচনা হলেও ভিন্ন মত বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলটের। বলছেন, ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যেতে পয়েন্টের হিসেব মাথায় রেখেই হোম সিরিজে সুবিধা নিতে এমন পিচ তৈরি করা হয়েছে। দেশের চিন্তা করতে হবে আগে। ফার্স্ট আমি মনে করি আফগানিস্তানের সাথে বাংলাদেশ টিম হেরে আসছে, কনফিডেন্সটা কিন্তু বেশ ভালো লুজ করেছে। এই মুহূর্তে আপনি হোম অ্যাডভান্টেজ আপনি তো নিবেনই। আমাদের সিরিজটা জিতাটা খুবই ইম্পর্টেন্ট। যারাই করেছেন হয়তো পজিটিভভাবে চিন্তা করছে, পজিটিভ বাংলাদেশকে নিয়ে চিন্তা করেছেন যে না, আমরা সিরিজটা জিততে পারলে আমাদের টিমটা উজ্জীবিত হবে। ওয়ার্ল্ড কাপে যদি আপনি খেলতে চান, সুপার 8-এ যদি ঢুকতে চান, তখন কিন্তু এই উইনিংগুলোও কিন্তু আপনার পয়েন্টস কাউন্ট হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 26 ঘন্টায় নিভল শাহজালালের আগুন। পিলারে ফাটল ধরায় ভবন ঝুঁকিপূর্ণ। প্রতিরোধ ব্যবস্থার অভাবে বেশি ক্ষতি জানালো ফায়ার সার্ভিস। অনেকটাই স্বাভাবিক উড়োজাহাজ চলাচল। পিয়ার সহ 5 দাবিতে নতুন কর্মসূচি জামাত সহ 8 দলের আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা আখ্যা এনসিপি নেতা নাহিদের। দর কষাকষির বিষয় বানানোর অভিযোগ। এবং শাপলা প্রতীকী অনড় এনসিপি। ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ নেতাদের। নুরুল হুদার মতো পরিণতির হুঁশিয়ারি। বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশন। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।